চন্দ্র তারকাবিহীন ম্লান আকাশ, বাতাসের তীব্রতা উল্লাসীকে ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তুলছে। পাপন বলল, জানলাটা লাগিয়ে দাও। উল্লাসী বাদ সাধল, থাক না, বাতাস ভালো লাগছে বলে পাপনের কাঁধে মাথা রেখে কিছুটা ঘনিষ্ঠ হয়ে বসলো সে। পাপন মৃদু হেসে এক হাতে নিজের বাহু ধরে উল্লাসীকে পেঁচিয়ে নিয়ে সিটে হেলান দিয়ে মাথাটা রাখলো। বাস ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে, পৌঁছাতে 4 ঘন্টার ন্যায় লাগতে পারে। অর্থাৎ একদম ভোরবেলা তারা ঢাকায় গিয়ে পৌঁছবে। আচ্ছা, তোমার কি ভয় লাগছে পাপন? পাপনের মুখপানে চেয়ে প্রশ্ন করে উল্লাসী। প্রথমে একটু লেগেছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমি চাইলেই পারবো। তুমি তো কখনো কাজ করোনি পাপন, বাবার হোটেলে খেয়েছো, মায়ের কোলে ঘুমিয়েছো, এখন তো অনেক কষ্ট করে জীবন যাপন করতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে জাহান্নামে ঠেলে দিলাম আমি। ইচ্ছে ওই বুড়োটাকে বিয়ে করলে ভালো হতো, তুমিও বেঁচে যেতে। বলতেই উল্লাসী ঠোঁটের ওপর আঙুল রেখে থামিয়ে দিল পাপন। শ্শ্, এসব অলক্ষণে কথাবার্তা বাদ দাও, আগামীতে কি হবে তাই ভাবো। আর যত যাই হোক, আমরা টিকে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়। উল্লাসী আরো শক্ত করে পাপনকে চেপে ধরল। তুমি পারলে আমিও পারবো, আর আমরা দুজনেই পরিশ্রম করব না হয়, তাহলে অনেকটাই আগাবে। হুম, আর বাচ্চা কাচ্চা এখন না, আরো 6-7 বছর পরে, ওকে? উল্লাসী লজ্জা পেয়ে গেল। কিসের ভেতর কি, এখনো বিয়েটাই তো হলো না, আর এই ছেলে আছে বাচ্চা কাচ্চা নিয়ে। উল্লাসী হেসে ফেলল। আসলে পাপন বলদ, গাছ বলদ এক্কেবারে। কি ব্যাপার, হাসছো কেন? সরু চোখে তাকালো পাপন। উল্লাসীর হাসি থামলো না, মুখে বলল, না, কিছু না। বুঝতে চেষ্টা করলো পাপন, সে এমন কি বলেছে যার জন্য সে হেসে কোটি কোটি হতে হবে উল্লাসীকে। পর মুহূর্তে মাথায় এলো বাচ্চার ব্যাপারটা নিয়ে নয় তো। পাপনও মৃদু হাসলো। ইস, জীবনটা কত সুন্দর লাগছে। এই রাতের আকাশে ভেসে বেড়ানো মেঘপুঞ্জ, এই বাতাস, বাসে ছুটে চলা, বুকের উপর উল্লাসী রিনঝিন হাসি, সব মিলিয়ে একটা রোমাঞ্চ অনুভব করছে পাপন। কিছুক্ষণ আগেও কত বিরক্ত লাগছিল নিজের উপর, অথচ এখন মনে হচ্ছে পুরো বিয়েটা হয়ে গেলেই মজাগুলো মিস করতো সে। পালিয়ে বাস স্ট্যান্ড অব্দি আসা, তারপর বাকিটা পথও এক প্রকার ভয়ে ভয়ে পার করা, এসব অ্যাডভেঞ্চারের জন্ম নিচ্ছে তার মনে। কি হলো, হঠাৎ থমকে গেলে যে? হাসি থামিয়ে চাপা কণ্ঠে প্রশ্ন করলো উল্লাসী। পাপন ভাবনা থামিয়ে সঙ্গে সঙ্গে বলল, না তেমন কিছু না। আচ্ছা উল্লাসী, তুমি আলু ভর্তা ডাল দিয়ে কতদিন ভাত খেতে পারবে? হঠাৎ এই প্রশ্ন? বলা তো যায় না, যদি ভর্তা ভাটি জোটে কপালে। জুটলে জুটবে, কত মানুষ না খেয়ে থাকে সে হিসেব করেছো? আর খোদা আমাদের রিজিকে যা লিখে রেখেছে তাই খাবো আমরা, তার চেয়ে কম বা বেশি না। তাই ওসব নিয়ে চিন্তা না করে আল্লাহর কাছে মন থেকে দোয়া করতে থাকো, উনি যেন আমাদের হারিয়ে না দেন। সবাই যে বলে ভালোবাসার বিয়ে টেকে না, অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, এসব যেন আমাদের ভাগ্যের সাথে না হয়, আমরা যেন যুগের পর যুগ একসাথে থাকতে পারি। আমিন। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো পাপন। এই, তুমি সিগারেট খাও? তীব্র কণ্ঠে প্রশ্নটা করতেই পাপন থতমত খেলো। ইয়ে মানে, না, খাই না, আবার খাই। মানে? উল্লাসী রাগী কণ্ঠ। আরে আগে শোনো তো, আমি সিগারেট অ্যাভয়েড করি নর্মালি, তবে যখন বন্ধু বান্ধবদের সাথে কোথাও হ্যাং আউটে যেতাম তখন ওদের পাল্লায় পড়ে দু একটা টান আর কি। মিনমিন করে উত্তর দিল পাপন। উল্লাসী ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো। এখন আর বন্ধু বান্ধব নাই, তো ওসব টান ফান বাদ। আমার সাথে সংসার করতে হলে কোনো আজে বাজে কাজে জড়ানো যাবে না, বুঝেছো? ঠিকঠাক মতো কাজ করবা আর সংসার। আর আমি, তা তো বুঝলাম, কিন্তু করবোটা কি? আমাকে চাকরি বা দেবে কে? উল্লাসী নিজের ঠোঁট কামড় দিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, পরেরটা পরে দেখা যাবে। ঢাকায় পৌঁছানোর আগ পর্যন্ত এইভাবেই গুটুর গুটুর করে গল্প চলল দুজনের। বাস যখন থামলো তখন 5:30 বাজছে ঘড়িতে। চারিদিকে আলো ফোটেনি অত ভালোভাবে, রাস্তায় ভিড় নেই, লোকজনের আনাগোনা কম। পাপন আর উল্লাসী বাস থেকে নামলো। উল্লাসীর হাত পাও কালো মোজায় ঢাকা, মুখে নেকাব, তাকে কেউ চিনে ফেলার উপায় নেই। পাপন এক হাতে উল্লাসীকে শক্ত করে ধরে রেখেছে, অন্য হাতে ব্যাগটা ধরা। দুজনে মিলে প্যাসেঞ্জার ওয়েটিং রুমে গিয়ে ঢুকলো। আপাতত বাকি সময়টুকু এখানে কাটানোর প্ল্যান করেছে তারা। প্যাসেঞ্জার ওয়েটিং রুমে শুধুমাত্র একজন বসে রয়েছে, সেও হেলান দিয়ে ঘুমোচ্ছে। পাপন বেছে বেছে একটা ফ্যানের নিচে দুটো চেয়ারে গিয়ে বসলো। চেয়ারে বসা মাত্রই উল্লাসীর চোখ জোড়া বন্ধ হয়ে আসতে চাইলো। ঘুমে চোখের পাতা মেলা মুশকিল।
পাপন বলল, তুমি ঘুমাও, কোনো ভয় নেই, আমি জাগতে পারবো। তুমি জাগবে আর আমি ঘুমাবো? এটা কেমন কথা? আমি সারা রাত গেমস খেলে সকালে কলেজ যেতাম, একেবারে দুপুরে বাসে এসে ঘুম দিতাম। সো আমার অভ্যেস আছে, তুমি ঘুমাও। চট্টগ্রামের বাসে উঠবো যখন, তখন ঘুমানো যাবে। উল্লাসী আর কথা বাড়ল না। পাপন ব্যাগটা কোলের উপর রাখলো। উল্লাসী ব্যাগের উপর মাথা দিয়ে পা তুলে দিল সিটের উপর, তারপর ঘুমিয়ে গেল। আর পাপন এক হাতে উল্লাসীকে জড়িয়ে নিয়ে ফোন বের করে গেমস খেলতে লাগলো। ফোনটা ফ্লাইট মোড অন করা অবশ্য। এদিকে সকাল সকাল চিৎকার চেঁচামেচির শব্দে অব্র জেগে উঠে বসলো। আশেপাশে তাকিয়ে শাইলাকে খুঁজতে লাগলো। এই কদিনে ঘুম থেকে উঠে শাইলার ওই বিরক্তিকর মুখটা দেখা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে যেন। তবে আর শাইলাকে দেখতে না পেয়ে খানিকটা অবাকই হলো অব্র। গতকাল রাতেও শাইলা তার সঙ্গে কোনো কথা বলেনি, এসে চুপচাপ শুয়ে পড়েছিল। আজ অবশ্য তাদের ঢাকায় রওনা হওয়ার কথা, সেই জন্যই কি বাইরে চেঁচামেচি হচ্ছে? অব্র হামি তুলে বাথরুমে ঢুকলো। একটা ছোট্ট শাওয়ার নিয়ে গলায় গামছা ঝুলিয়ে বের হতেই তার চোখ দুটো চড়ক গাছ। পরন্ত বিছানার উপর বসে রয়েছে। এটা কি করে সম্ভব? অব্রকে বেরোতে দেখেই পরন্ত উঠে দাঁড়ালো। জড়সড় ভাবে বলল, এখানে একটা কারণ এসেছি, অন্য কিছু ভাববে না আবার। অব্র মনে মনে এসে বলল, আমার কাছে কাজ ছাড়া তো আসিস না তুই। এ অব্র তো তোর গোলাম, তুই বলবি আর সে সব পটপট করে করবে। শুধু ভালোবাসা চাইতে গেলেই ছ্যাদ করে উঠে দূরে সরে যাবি। মুখে বলল, আবার কি? আসলে একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? পাপন। পরন্তর কথা শেষ হতে না হতেই অব্র বলল, আজকে কি ওই মেয়ের সাথে ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ওকে? ধুত না, বলে বিরক্তি প্রকাশ করে পরন্ত। অন্য কাহিনী। উল্লাসীকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, পাপনকেও পাওয়া যাচ্ছে না। আর আর উল্লাসের মাকে যে 50,000 টাকা দিয়েছিল না বাবা, তাও নাকি নেই। আকলিমা কাকের ধারণা পাপন উল্লাসীকে নিয়ে ভেগে গেছে, আর যাওয়ার সময় ওই টাকাটাও নিয়ে চলে গেছে। এখন বাসায় এসে অনেক তামাশা করতেছে। অভ্র মুখ দিয়ে চকারান্ত একটু শব্দ উচ্চারণ করে বিছানায় গামছাটা ছুঁড়ে মারলো। এই পাপনটাকে যা মন চায় না আমার। বয়স কত, অথচ কর্মকাণ্ড দেখো। কালকেই কত বড় গ্যাঞ্জাম হলো, আর আজকেই। পাপনকে বকছো কেন? ও তো তাও ওর ভালোবাসা হারিয়ে যেতে দেয়নি। আর তুমি তো, বলেই চুপ করে গেল পরন্ত। অভ্র গোল চোখে তাকিয়ে রইল। বাদ দাও, যদি কিছু করতে পারো করো, আর নইলে থাক। পরন্ত চলে যেতে চাইলো। অভ্র বলে উঠল, কি করতে বলিস আমায়? পাপনকে খুঁজে বের করবো? না, ওকে খোঁজার কোনো দরকার নেই। বরং তুমি বাবা চাচারা ওকে খোঁজার জন্য তোমায় বললে, তুমি এদিক ওদিক খুঁজে এসে বলে দিও পাইনি, ওর আশা ছেড়ে দিতে। ব্যাস। মানে? অব্র অবাক। পরন্তু ক্ষণকাল চুপ থেকে বলল, আমি চাই পাপন উল্লাসীকে নিয়ে খুশি থাক, সুখে থাকুক। ভালোবাসা হারানোর কষ্ট অনেক, সেটা আমি তো বুঝেছি। তাই আর কারো ভালোবাসা হারিয়ে যাক, এটা আমি চাই না। বলেই চলে গেল পরন্ত। অব্র পরন্তর কথাগুলো বোঝার চেষ্টা করলো। যখন বুঝতে পারলো তখন ভাবলো, সত্যি তো, পাপন তার চেয়ে কত ছোট বয়সে, তবুও কত বড় একটা স্টেপ নিয়ে নিল। আর সে? অব্র নিজেকেই নিজের কাছে লজ্জিত লাগলো। আকলিমা বারে বারে ফিট খেয়ে পড়ছেন। থেমে থেমে বিলাপের সুরে উল্লাসীকে উদ্দেশ্য করে গালি দিয়ে উঠছেন, বলছেন, ওরে মারে, খানকি মাকি, চুতিয়া মাকি, গেছস গেছস, আমার শেষ করে দিয়ে গেলি। এমন কেন করলি তুই? আমার উপর একটুও তো দয়া মায়া হলো না? গ্রামবাসী অনেকে এসে আকলিমার বাড়ির সামনে ভিড় জমিয়েছে। কেউ কেউ তামাশা দেখছে, কেউ কেউ আকলিমাকে শান্ত হতে বলেছে, কেউ কেউ আকলিমাকেই দোষারোপ করছে, কেন গতকালকে বিয়ে দিয়ে দিল না এই বলে। শুধু সজলের বাবা মুখে কুলো পেটে বসে রয়েছেন নিজের ঘরের দাওয়ায়। সজল রাগে ক্ষোভে এদিক সেদিকে অনেক জায়গায় খোঁজ নিয়েও ওদের কোনো খবর না পেয়ে ব্যর্থ চিত্তে উঠোনে পা রাখতেই সজলের বাবা ডাকলেন, কোনো খবর পাইছস? না আব্বা, গ্রাম সাইরা গেছে গা মনে হয়। তো তোর লই গাই এখানে বসে থাকবো নাকি, বলদের বাচ্চা? আরো দূরে দূরে খোঁজ লাগা, ওই শরীরে আমার চাই। আপনার ওরে দিয়ে কি কাম আব্বা? বলেই সরু চোখে তাকালো সজল। সজলের বাবা খুব খুব করে কেসে উঠে চলে গেলেন। কেন তার উল্লাসীকে চাই, এই কথা সজলের সামনে প্রকাশ করলেন না। সজলের মনে সন্দেহের দানা সৃষ্টি হলো। বাবার মতিগতি কেন যেন তার কাছে ভালো ঠেকছে না। উল্লাসী বাসের সিটে বসে রয়েছে। দুটা বিরিয়ানির প্যাকেট কিনে
পাপনও বাসে উঠল। কিছুক্ষণ আগেই চোরাই মার্কেটে গিয়ে ফোনটা বিক্রি করে দিয়ে এসেছে সে। যেরকম মূল্য চেয়েছিল তার চেয়েও ভালো মূল্য পেয়েছে। নগদ 15,000। ফোনটা একে তো বিদেশি, তার উপর 40,000 দাম। অথচ পাপনের একটু আফসোস হয়নি। উল্লাসীর জন্য নিজের কিডনি বিক্রি করতেও তার আপত্তি নেই। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিলেই পাপন ঘড়ির দিকে তাকালো। কাটায় কাটায় 12টা। পৌঁছতে কতক্ষণ লাগবে কে জানে। উল্লাসী আবার ঘুমিয়ে পড়েছে। পাপন বিরিয়ানির প্যাকেট দুটো জানালার সাইডে রেখে উল্লাসীকে নিজের বাহু ডোরে টেনে নিয়ে জানালায় পর্দা ফেলে দিল। বাতাস আসছে, তবুও ঘামছে মেয়েটা। কপালের উপর বিন্দু বিন্দু ঘাম ফোটা। আঙুলের ডগা দিয়ে সেগুলো আলগোছে মুছে দিয়ে আলতো করে চুমু এঁকে দিল পাপন। 6:30টার দিকে বাস থেকে পাপন আর উল্লাসী যেখানে নামলো সেই জায়গাটার নাম হালিশপুর। আকাশে বাতাসে আজানের মধুর ধ্বনি ধ্বনিত হচ্ছে। উল্লাসী মন দিয়ে আজানটা শুনে পশ্চিম দিগন্তের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর নিকট তাদের এই বিপদের সময় সাহায্য চাইলো। পাপন হাতে ব্যাগ ধরে এদিক ওদিক তাকাচ্ছে। এখন কোথায় যাবে বা কি করবে কিছুই মাথায় আসছে না তার। কাজী অফিসটাই বা কোন দিকে, ভাবতে পাপনের মাথা ঘুরে গেল। তাদের বার্থ সার্টিফিকেটটা তো আড়াই হয়নি, ওটা ছাড়া বিয়ে হবে কি করে? আর পাপনের বা উল্লাসীর দুজনের বয়সই খুব কম সার্টিফিকেট অনুযায়ী, অর্থাৎ ওটা থাকলেও তাদের বিয়ে হতে ঝামেলা হতো। ইস, এখন কি হবে? পাপনের মনে হলো সে মাথা করে এখানেই শুয়ে পড়বে। এত চিন্তার ভালো লাগছে না। তাকে কিং কর্তব্য বিমূঢ় রূপে দাঁড়িয়ে থাকতে দেখে তার চিন্তা কিছুটা আঁচ করতে পারে উল্লাসী। সে মৃদু শ্বাস ফেলে। তারও একদমই এসব ব্যাপারে খেয়াল ছিল না। এবার সে বা কি বুদ্ধি দেবে তা বুঝে উঠতে পারছে না সে। আকাশ পানে আবার তাকায় উল্লাসী। তার চোখ জোড়া ছলছল করছে। তার বিশ্বাস, সমস্ত বিপদ থেকে যদি কেউ তাকে উদ্ধার করতে পারে তবে সেটা মহান রাব্বুল আলামিনের পক্ষেই সম্ভব। এখানে কি তোমরা নতুন আসছো? একটা অপরিচিত কণ্ঠস্বর তাদের দুটিকে উদ্দেশ্য করে প্রশ্ন করতেই ঝট করে পেছনে ফিরে তাকালো দুজনেই। সাদা জুব্বা গায়ে ঘন দাড়ির লোকটিকে দেখে উল্লাসে প্রাণ কেঁপে উঠল। তবে কি বিধাতা তাদেরকে সাহায্য করার জন্য কাউকে পাঠিয়েছেন? পাপন ভুরু কুঁচকে ফেলেছে। চেনে না জানি না, তার সঙ্গে আলগালাপের দরকার নেই। বলা তো যায় না মানুষের ভিতরটা কেমন। বর্তমান যুগে মানুষ মাকাল ফলে পরিণত হয়েছে, যার উপরটা বড় সুন্দর আর চাকচিক্যময় হলেও ভেতরটা তেতকুড়া এবং পচা। পাপন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলতেই লোকটি পুনরায় বলে উঠল, তোমাদের এই এলাকায় কখনো দেখেছি বলে মনে হয় না। ঢাকা থেকে এসেছো? পাপন জবাব দিল না, তবে মৃদু ভঙ্গিতে মাথা কাত করে হ্যাঁ বলল। পাশে এটা কে? তোমার বউ? পাপন দ্বিধায় পড়ে গেল। কি বলবে সে? বউ বলবে, কিন্তু বিয়েটা তো এখনো হয়নি। পাপন প্রশ্নবিদ্ধ চোখে উল্লাসের দিকে তাকাতে উল্লাসী হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল। না, এই রাম ছাগলের দ্বারা কিচ্ছু সম্ভব না। আপাতত কারো না কারো সাহায্য তো নিতেই হবে নাকি। উল্লাসী নিজে এগিয়ে এসে প্রথমে সালাম দিয়ে তারপর বলল, আমার নাম উল্লাসী। আমরা ঢাকা থেকে নতুন এসেছি। এখানে আসলে কাউকে চিনি না। আমাদের কোনো আত্মীয় স্বজন এখানে থাকে না। আপনি কি আমাদের একটা সাহায্য করতে পারবেন? পাপন চোখ বড় বড় করে ফেলেছে। এই মেয়ে এত বোকা কেন? কোথাকার কে তাকে এত কথা বলে দিচ্ছে অনায়াসে? আসলে মেয়েদের মাথায় গিলুর জায়গায় মাটি দিয়ে ভরা। গোবর থাকলেও হতো, তাও যদি একটু সার পাওয়া যেত। লোকটি বার উৎসুক চোখে ওদের দুটিকে ঠিকঠাক ভাবে পরখ করে নিয়ে বলল, আমার সাথে আসো তোমরা। ঘরে বসে কথা বলো। এই মসজিদের ইমাম আমি। নামাজ পড়ে বাইরে বেরিয়ে তোমাদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা কৌতূহল জাগে আর কি। তোমরা দুজনেই খুব ছোট তো, আমার বড় মেয়েটার বয়সী। ভয় পেও না, আসো আসো। আমি এককালে ঢাকায় ছিলাম, তারপর চট্টগ্রামে বিয়ে করলে এখানেই থিতু হই। লোকটি এক নাগাড়ে কথা বলে যাচ্ছে। তার পিছু পিছু উল্লাসী হাঁটা ধরতেই পাপন ওর হাত টান দিয়ে ধরে। উল্লাসী বাধা পেয়ে পেছন ঘুরে তাকালে পাপন চোখ কটমট করে বোঝায়, কোথায় যাচ্ছ? উল্লাসী চাপা স্বরে ফিসফিস করে বলে, যদি বাঁচতে চাও আসো, আর নইলে এই রাস্তায় পড়েই মরতে হবে। অগত্যা পাপনও হাঁটা ধরল। উল্লাসীর মনে যে কি চলছে তা বিন্দুমাত্র আঁচ করতে পারল না পাপন। এদিকে বাসার পরিস্থিতি আপাতত শান্ত। বড় চাচা মেজো চাচারা চুপচাপ। শুধু মিথুন উদ্দিনই পাগলের ন্যায় এদিক সেদিক ছুটে বেরিয়েছেন পুরোটা দিন জুড়ে। সন্ধ্যের পর ক্লান্ত দেহ মন নিয়ে ফিরে এসেছেন বাড়িতে। নাসরিন ক্ষণে ক্ষণে বিলাপ করে কাঁদেন। গতকালই পাপনকে বিয়ে দিয়ে দেওয়াটা উচিত ছিল বলে আফসোস করেন উনি।
মিথুন উদ্দিন বিছানায় শুয়ে আছেন। নাসরিনের এই আহাজারি তার একদমই সহ্য হচ্ছে না দেখে তিনি ধমকের সুরে বললেন, ক্যাচর ক্যাচর করবে না তো। উল্লাসী কোনো মেয়ে হলো? ওর মা মানুষের বাসায় কাজ করে, আর তার মেয়েকে আমি আমার ঘরের বউ করে আনবো? ঠিক তখনই ঘরের ভিতর পড়ন্ত এসে ঢুকলো। সে ঢুকতে ঢুকতেই মিথুন উদ্দিনের কথাগুলো শুনতে পেয়ে প্রত্যুত্তর করলো, বাবা, উল্লাসীর মা মানুষের বাসায় কাজ করে, সে কিন্তু ভিক্ষা করে খায় না, কাজ করে তবেই খায়। আর কাজ ছোট বড় নেই, আল্লাহ যার মাধ্যমে যা রিজিক লিখে রাখাছেন, তাই তুমি কোনো মতেই ওনার কাজকে ছোট করে দেখতে পারো না। আর উল্লাসী যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে, ওর আদব কায়দা আছে, নামাজ রোজা করে, কি হতো মেনে নিলে ওদেরকে? তুই হঠাৎ সুর পাল্টালি যে, কেন রে? তোরও কোনো চক্কর চলছে নাকি কারোর সাথে? পরন্তু লজ্জা পেলেও মাথা লোয়ানো না। আসলে অপরের সাথে বিচ্ছেদের পর থেকে সে বুঝেছে নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হয়। বাচ্চা কাঁদলে তবেই তাকে দুধ খাওয়ায় মা। তাই পরন্তকেও আর চুপচাপ নম্রভদ্র থাকলে চলবে না, তার হক আদায়ে তাকেই চেঁচাতে হবে। এতে যদি তাকে বেয়াদব উপাধি দেওয়া হয় তাহলে তাই সই। আমি মোটেও সুর পাল্টাইনি বাবা, যেটা উচিত কথা সেটাই বলতেছি। পাপনের সুখটা সবার চেয়ে বড়। সে যদি উল্লাসীকে নিয়ে সুখে থাকতে চায় তবে থাকতে দেওয়া উচিত। তোমরা তো আবার নিজেদের সিদ্ধান্ত অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াই ওস্তাদ। মাঝ দিয়ে নাসুরিন বললেন, এই কথা তুই আগেও আমাকে বলেছিস। আমরা তোর ঘাড়ে কি সিদ্ধান্ত চাপাইছি? হ্যাঁ, কিছু না। পাপনের জন্য দোয়া করো, ছেলেটা যেখানেই থাকুক ভালো থাকে যেন। আর উল্লাসী যেরকম মেয়ে, ও ঠিক সব পরিস্থিতি সামলে নিবে, আমার বিশ্বাস আছে ওর ওপর। আর দয়া করে উল্লাসীকে বা ওর পরিবারকে ছোট করে দেখো না বাবা। বড়লোক ঘরের ছেলে নিম্নবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করলে লোকে ছেলেকে প্রশংসিত করে, আর মেয়েকে বলে জাদুটোনা করে বড়লোক ছেলেকে হাত করেছে। কি আজব চিন্তাধারা মানুষের! হাহ! একদমই কথাগুলো বলে থামতেই পরন্তু দেখলো তার বাবা মা তার দিকে কেমন অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে। পরন্তু বিশেষ আগ্রহ দেখালো না, যেভাবে হঠাৎ এসেছিল সেভাবে হুট করে চলে গেলেন। পরন্তু চলে যেতেই মিথুন উদ্দিন নিচু স্বরে বললেন, তোমার মেয়ের হাব ভাব আমার কাছে ভালো ঠেকছে না নাসরিন। পাপানের মতো এও কি কিছু ঘটাতে চাইছে নাকি? নাসরিন ঠোঁট কামড়ালেন, কি জানি বাবা, তবে তোমাকে একটা কথা বলা হয় নাই। তুমি কি নাকি ভাববা তাই আর বলি নাই, কিন্তু এখন মনে হচ্ছে বলাটা উচিত। মিঠুন উদ্দিন উঠে বসতে বসতে জিজ্ঞেস করলেন, কি? পরন্ত যখন অব্রের বিহয়ে রাত দিন বুক ভাসানো কান্নায় ডুবেছিল, নাসরিন সেসব লক্ষ্য করলেও কারণটা যে অব্র তা বুঝতে পারেননি। তবে পরন্তর সাথে নিশ্চয় অন্য কারো সম্পর্ক আছে, আর সম্পর্ক ঘটিত কারণেই সেরকম মনমরা হয়ে রয়েছে, এমনটা ধারণা করেন তিনি। কথাগুলো মিঠুন উদ্দিনের কানে ঢালতেই মিঠুন উদ্দিন বেশ চিন্তিত হয়ে উঠলেন। পাপনটা যে কাজ করেছে, পরন্তটাও যদি একই কাজ করে, তবে শেষমেশ পরিস্থিতি কি দাঁড়াবে ভাবা যায়? ভাইদের কাছে ছোট হয়ে যাবে, সমাজের চোখে ছোট হয়ে যাবে। মিঠুন উদ্দিন বেশ চিন্তায় পড়লেন। কিছুক্ষণ পর নাসরিনকে বললেন, তোমার মেয়ের মতিগতি ঠিক লাগছে না, দেখো গিয়ে সেরকম কিছু ঘটনার অপেক্ষায় আছে কিনা। তাহলে এখন তাকে অপেক্ষা করার সময়টুকুই দেব না আমি। কালকেই ঢাকায় রওনা হব আমরা। ওর জন্য বেশ কয়েকটা ভালো ভালো প্রস্তাব আমার কাছে এসেছিল। পড়াশোনা করছে তাই আমি আগ্রহ করিনি, কিন্তু এখন মনে হচ্ছে বিয়েটা দিয়ে দেওয়াই ভালো হবে। বিয়ের পর পড়াশোনা যত মন চাই করুক, অন্তত আমার মাথা থেকে চিন্তাটা তো দূর হবে। নাসরিনও সায় দিলেন, মিঠুন উদ্দিনের পরিকল্পনাই ঠিক। দুটো ছেলে মেয়ে একদম জলে ভেসে যাক এমনটা চান না তিনি। হাঁটুতে মুখ গুজে ভঙ্গিতে বসে রয়েছে পরন্ত। মনটা ভীষণ বিক্ষিপ্ত আছে। ইদানিং কোনো কিছুই ভালো লাগে না তার। একটা কথা সব সময় বুকে গোচা দেয়, শায়লা আর অভ্র এক ঘরে রয়েছে। কি করছে তারা? অভ্রকে জিতে নিয়েছে শায়লা? নিতে কতক্ষণ? পরন্তর বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। চোখ দুটো জ্বালা করতে লাগলো। কাঁদবে না করে বারংবার অন্তর্দহনের কাছে পরাজিত হতে হয় তাকে। অপরকে যত ভুলতে চেষ্টা করে ততই মনে পড়ে বেশি বেশি। ব্রেন একদিকে তো মন আর একদিকে। এই অসহ্যকর দ্বিধাদ্বন্দ্ব পরন্তকে আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। কাঁধে কারো স্পর্শ পেতেই পরন্ত চমকে মাথা তুলে দেখলো নিতু কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। তোমার মন খারাপ আপা? অপর ভাইয়ের কথা মনে পড়ছে? বলতে বলতে তার পাশে বসে নিতু। পরন্ত মাথা নাড়ালো, মিথ্যে করে বলল, না, পাপনটার কথা মনে পড়ছে। না জানি কোথায় আছে, কি করছে ও। নিতু উসখুস করলো খানিক্ষণ, তারপর হঠাৎই চাপা কণ্ঠে প্রায় ফিসফিস করে বলল,
আমি একটা কথা বলতে চাই আপা। কি কথা? আসলে আমি আমি পাপন আর উল্লাসীকে পালিয়ে যেতে দেখেছি। বলিস কি? প্রায় চিৎকার করে ওঠে পড়ন্ত। নিতুর হাত জোড়া শক্ত করে চেপে ধরে উৎসুক কণ্ঠে বলল, তারপর ওরা কোথায় আছে জানিস? না আপা, আমি তো রাতে বাথরুমে যাওয়ার জন্য উঠছিলাম, তখন পাপনের ঘরে হুট করে কাউকে ঢুকতে দেখলাম। দেখে চমকে যাই, নিজেকে ধাতস্থ করে ওর ঘরের দরজায় কান পাতি। আর তখনই উল্লাসী আর পাপনের কথাবার্তা শুনতে পাই। উল্লাসী পাপনকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছে। আমি কাউকে ডাকতে চাইছিলাম, কিন্তু কেন যেন ডাকিনি। ওদের কথাবার্তায় যে ভালোবাসা আর একে অপরের প্রতি টানটুকু অনুভব করতে পেরেছিলাম, তা আমাকে থামিয়ে দিয়েছিল। পরন্ত হেসে উঠল। সিরিয়াসলি? উল্লাসী পাপনকে ভাগিয়ে নিয়ে গেছে? হায় আল্লাহ, আমার ভাইটা এই জীবনে অকম্মা ঢেকেই রয়ে গেল রে। নিতু হাসলো মৃদু। হুম, আর উল্লাসীর বিয়ে হয়ে যেত নাকি ওই সজলের বাবার সাথে? ভ্যাবাচাকা খায় পরন্ত। নিতু শব্দ করে হাসে। হুম, এই জন্যই তো উল্লাসী পালিয়েছে, সঙ্গে করে তোমার গাধা ভাইটাকেও নিয়ে গেছে। পাপনকে যদি কোনোদিন সামনে পাই, তবে আজীবন টিপ্পনি কাটবো দেখিস। বলতে বলতে অট্টহাসিতে মেতে উঠল পরন্ত। হঠাৎই একটা ভাবনা তার মাথায় ধরা দেয়, আর সে থমকে যায়। আচ্ছা, সেও কি পারতো না অভ্রকে এভাবে নিয়ে পালিয়ে যেতে? ভাবনায় ডুবে যায় পরন্ত। লোকটির নাম জাওয়ান, বয়স 30-এর কাছাকাছি। শ্যামবর্ণটি তার শরীরে ভীষণ মানিয়ে গেছে। হালকা চাপদারিতে তাকে কেমন দৃঢ় মনোভাবাপন্ন ব্যক্তি বলে মনে হয়। জাওয়াদের সঙ্গে তার বাবা আনিসুল তালুকদার, মা জেসমিন এবং দুলাভাই শ্যামল এসেছেন। জাওয়াদ মাথা নিচু করে বসে রয়েছে। অভ্র দরজার গোড়ায় দাঁড়িয়ে একবার জাওয়াদের মুখমণ্ডল পুরোটা মুখস্থ করে নিল। নাসিকারন্ধ্র ভেদ করে রাগের উত্তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো তার। পিছনে কারো পায়ের উপস্থিতি টের পাওয়ায় অভ্র ঘুরে তাকিয়ে দেখলো শায়লা হাস্য উজ্জ্বল মুখ করে তাকিয়ে রয়েছে। লোকটাকে কেমন দেখলে? আমাদের পরন্তর সাথে মানাবে, কি বলো? বলে অভ্রর কাটা গায়ে নুনে ছিটি দিল সে। অভ্র হিস হিসিয়ে বলল, ওর সাথে সাথে তোরেও খুন করতে পারলে বাঁচতাম আমি। বলে সরে যেতে চাইলে শায়লা বিদ্রুপের স্বরে বলে উঠল, তাই বুঝি? এখন দেখবে কি করে চোখের সামনে দিয়ে তোমার প্রেয়সী অন্য কারো হয়ে যায়, তারপর তোমাকে আমার সঙ্গেই সংসার করতে হবে। অভ্র থমকে দাঁড়ালো এই কথা শুনে। শায়লার হাসি হাসি মুখটা তার অন্তর্দহন বাড়িয়ে দিচ্ছে। সহ্য হচ্ছে না। সে তেড়ে আসতে গিয়েও থমে গেল, পাছে কেউ চলে এসে দেখে ফেলে এই ভয়ে। কিন্তু কঠিন স্বরে বলল, তোর মুখের নকশা বদলে দিতে আমার 1 মিনিটও লাগবে না, তাই যা বলার ভেবেচিন্তে বলিস। আমার পরন্তকে ও কেন, এই পৃথিবীর কেউই আমার চোখের সামনে দিয়ে নিয়ে যেতে পারবে না। আমি হতে দিব না। কেন? কি করবে শুনি? পরন্তকে নিয়ে চলে যাবে? দরকার হলে তাই করব, বলে হন্য পায়ে ঘর ছাড়লো অভ্র। শায়লার ঠাট্টার সুরে হেসে উঠতে উঠতেই থমকালো ক্ষণিকের জন্য। তার চিন্তা হচ্ছে, যদি অভ্র পরন্তকে নিজের করার জন্য এবার কোনো স্টেপ নেয়, তখন? শায়লা মনে মনে ভাবনায় জমে গেল। 2 দিন আগে ঢাকায় ফিরেছে পরন্তরা। তারপর থেকে এক প্রকার হম্বিতম্বি শুরু করে জাওয়াদ ও তার পরিবারকে বাসায় নিয়ে এসেছে মিথুন উদ্দিন। তার সঙ্গে নাসরিনও একমত। তাই পরন্ত দুজনের কারো কাছেই পাত্তা পেল না। পাপনের জন্য তাকে কেন এভাবে হুট করে বিয়ের দড়ি গলায় পড়তে হবে, এই বলে অনেকক্ষণ চেঁচামেচি করলেও আপাতত চুপচাপ রয়েছে সে। তাকে মেরুন রঙের জামদানি পরিয়ে নাসরিন নিজে হাতে সাজিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে গেছেন। তার কেন যেন ভয় হয়, পাপনটার মতো পরন্তটাও না চলে যায় কোথাও। এর চেয়ে বরং যতদিন বিয়েটা না হয় ঘরে তালাবন্দি হয়ে থাক, মান সম্মান পুরোপুরি যাওয়ার থেকে এই ভালো। নীরবে চোখের জাল ফেলে বালিশ ভিজাচ্ছে পরন্ত। তার বুকটা ছাড়কার হয়ে যাচ্ছে পোড়া কপালের কারণে। জীবনে কি এমন দোষ করেছিল যার বিনিময়ে আজ এত কষ্ট সহ্য করতে হচ্ছে তাকে? উত্তর পায় না পরন্ত। এতদিন অভ্রকে চোখের সামনে অন্যের বিবাহিত স্বামী হিসেবে দেখে মনটা তাও যে শক্ত করে ফেলেছিল পরন্ত, এখন আবার এই এক নতুন উৎপাত যেন। তার ভেতর ভালোবাসা নামক শব্দটির কোনো কিছুই অবশিষ্ট নেই আর। অভ্রকে নিংড়ে নিংড়ে সবটুকু সেই কবেই দিয়ে দিয়েছে সে। সে চায় না জাওয়াদ নামক লোকটিকে ঠকাতে। ভালোবাসা না থাকলে এক ছাদের তলায় থাকা বড্ড কঠিন হয়ে পড়ে। শারীরিক চাহিদা যেমন হুট করে আসে, তেমন হুট করে চলে যায়।
কেউ যদি ভেবে থাকে শারীরিকভাবে স্বামীকে সুখে করতে পারলেই স্বামীকে আটকে রাখতে পারা সক্ষম, তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। শুধু শারীরিক শান্তি না, মানসিক এবং আত্মিক শান্তি বলেও একটা কথা আছে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক হয় আত্মিক, আত্মার সম্পর্ক। এই সম্পর্ক তো কারোর সঙ্গেই গড়ে তোলা সম্ভব নয়, পরন্তু ভাঙা অন্তর জোড়া লাগালেও ভাঙার দাগ তো থেকেই যায়। পরন্তু কি করবে ভেবে পায় না। একবার ইচ্ছে করে বিয়ে করে থিত হয়ে যাক, অন্তত চোখের সামনে অপরকে তো সহ্য করতে হবে না। পরক্ষণেই যখন নিজের শরীরে অপর স্পর্শ ব্যতীত অন্য কারো স্পর্শের কথা ভাবে সে, তৎক্ষণাৎ শিউরে ওঠে ভেতরটা। না, সে পারবে না। এই জায়গায় অপর নামটি লেখা, সেখানে আর কারো ঠাঁই নেই। দরকার পড়লে জাওয়াতকে সব খুলেই বলবে সে, অনুরোধ করবে এই বিয়েটা না করার জন্য। দরজায় খুট করে একটা শব্দ হতেই পরন্ত মাথা তুলল। নাসরিন ঘরের ভিতরে ঢুকে পরন্তর অবস্থা দেখে হা হয়ে গেলেন। এসব কি পরন্ত? তোর চোখ মুখের এই অবস্থা কেন? কাজল লেপটে ফেলেছিস? চুলের সেটিং ঠিক নেই, আর লিপস্টিক দিসনি কেন তুই? নাসরিনের মেজাজ মুহূর্তে সপ্তমে চড়ে গেল। তোর সমস্যা কি? হ্যাঁ, বিয়ে কি আর কারো হয় না? বিয়ে দিয়ে দেব বলে কেঁদে কেটে দুনিয়া ভাসাতে হবে? নাকি পছন্দের কেউ আছে? শোন, ওসব পছন্দ টছন্দ থাকলেও চলবে না। আমাদের পছন্দের মতো মেনে নিতে হবে। তোমাদের দুই ভাই বোনের চয়েস তো আমি চিনি। পাপনটা তো ওই উল্লাসের মতো একটা ছোট লোককে নিয়ে ভাগলো। তুইও নিশ্চয়ই এমন ছোট লোক গোছের কেউ বা কোনো গাঁজা খাওয়া ছেলেকেই পছন্দ করেছিস। আমার কপালটাই খারাপ। অন্যান্য মেয়েরা ওই রানীর হালে থাকার জায়গা খোঁজে, আর আমার গাধা দুটো গর্তে ঢুকতে চাই। এই অট, একদম নাকে মুখে কাটবি না। মেজাজ গরম করে ফেলেছিস কিন্তু। পরন্তকে শক্ত হাতে হ্যাঁচকে টানিয়ে ওঠায় নাসরিন। তারপর আবার মুখে পাউডারের প্রলেপ মেখে দিয়ে ছড়ানো কাজল ঠিকঠাক করে দিল। চুলের খোপাটা সুন্দর করে দিয়ে ঠোঁটে লিপস্টিকের হালকা ঘষে দিল। আঁচলটা মাথায় তুলে দিয়ে পরন্তকে দাঁড় করিয়ে তিনি আবার ধমকালেন। মুখটাকে একদম পেঁচার মতো করে রাখবি না বলে দিলাম। ওখানে গিয়ে আগে সালাম দিবি, তারপর তারা যা যা জিজ্ঞেস করবে ভদ্রভাবে উত্তর দিবি, আর মাথা নিচু করে রাখবি। নির্লজ্জের মতো আচরণ করিস না যেন। শিখিয়ে পড়িয়ে মেয়েদেরকে ঠেলতে ঠেলতে ড্রয়িং রুমে নিয়ে এলো নাসরিন। আসার পথে বারান্দায় অপরের সাথে দেখা হয়ে গিয়েছিল পরন্তর। অপর যে অবাক নয়নে তার দিকে তাকিয়েছিল তা বুঝতে এতটুকু সমস্যা হয়নি তার। এই প্রথম পরন্তর মনের মধ্যে এক ধরনের শান্তি শান্তি ভাব অনুভব হচ্ছে। অপর যে জ্বলে যাচ্ছে ভেতরে ভেতরে, তা যেন পরন্তর অবচেতন মন ঠিকই আঁচ করতে পারছে। আর তাই তো আনন্দে মনটা স্বস্তি দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠল। তবে এর জন্য যে জাওয়াতকে বিয়ে করে নিয়ে অব্রকে চিরজীবনের জন্য একটা শিক্ষা প্রদান করবে সে, এমনটাও কিন্তু নয়। জাওয়াদের সঙ্গে সঙ্গে আলাদাভাবে কথা বলার ছলনায় সবটাই খুলে বলবে পরন্ত। অনুনয় করবে যেন বাবা মাকে কিছু না জানানো হয়, সেই যেন নিজে থেকে বিয়েটা ভেঙে দেয়। পরন্তর মন আগের চাইতে অনেকটাই ঠান্ডা হলো এবার। সে হাসি মুখে ভেতরে ঢুকলো। তাকে বসানো হলো উপস্থিত ব্যক্তিদের মুখোমুখি করে। সবাই বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পরন্তকে দেখতে লাগলো। পরন্তর শরীরটা অস্বস্তিতে কাটা দিয়ে উঠল। একবার এখান থেকে ছাড়া পেলেই বাঁচে যেন। সে কি ঈদের গরু নাকি যে এতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে? কি আজব! একমাত্র জাওয়াদ নাম করে লোকটা এক নজর দেখে চোখ নামিয়ে ফেলেছে। পরন্তর আর চোখে সেটা খেয়াল করলো। মনে মনে অবাক না হয়ে পারে না সে। হতে পারে গায়ের রং চাপা, দেখতে আহামরি কিছু নয়, তবু একবার তাকিয়ে দ্বিতীয়বার তো তাকানো উচিত ছিল। উফ না, পরন্ত এসব কি ভাবছে? সে দেখলো বা না দেখলো তাতে পরন্তর কি এসে যায়? সে ইদানিং চিন্তা ভাবনায় নিজে আহম্মক হলো। ইদানিং কালে এত এত ঝামেলার ভেতর দিয়ে মনটাও ছলনা করতে লেগেছে। জাওয়াদের মা জেসমিন এটা ওটা প্রশ্নের পর প্রশ্ন করে গেলেন। কি নাম তোমার থেকে শুরু করে রুটি বেলতে পারো পর্যন্ত সবটা জিজ্ঞেস করলে পরন্ত হাসি মুখে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করলো। মনে মনে ভাবলো এই মহিলার ঘরে যে মেয়ে বউ হয়ে যাবে সে শেষ, তার জীবন তেনা তেনা। শেষে জাওয়াদকে আর পরন্তকে একত্রে আলাদা কক্ষে পাঠানো হলো। ঘরটা নিতু। জাওয়াদকে বিছানায় বসতে ইশারা করে দরজাটা ভেজিয়ে দিল। জাওয়াদ চমকে গেলেও মনেরটা মনেই চেপে রাখলো, প্রকাশ করার সাহস পেল না। মেয়েটার ফোলা ফোলা চোখ জোড়া তাকে এমনিতেই মরণাস্ত্র দ্বারা বশ করে ফেলেছে। এখন আবার এক ঘরে দুজন, তাও দরজা চাপিয়ে। জাওয়াদ ভেতরে ভেতরে শিহরিত বোধ করলো। পরন্তের মুখের হাসিটা আর নেই। এতক্ষণ যাবৎ কৃত্রিম হাসি ঝুলিয়ে রাখতে গিয়ে
চোয়াল ব্যথা হয়ে গিয়েছে। সে হাঁপ ছেড়ে জাওয়াদের পাশে এসে বসলো, তবে দূরত্ব বজায় রেখে। কেমন আছেন? প্রথম প্রশ্নটা জাওয়াদি করলো। নীরবতা ভেঙে কথাবার্তা আগানোর চেষ্টা আর কি। পরন্ত ক্ষীর গলায় উত্তর করলো, জি আলহামদুলিল্লাহ। আপনি? আমিও আলহামদুলিল্লাহ। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি, আপনি কি কাঁদছিলেন? পরন্ত হকচকিয়ে গেলে জাওয়াদও দ্রুততার সঙ্গে বলে উঠল, ইয়ে মানে, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনার চোখ ফুলে রয়েছে, আবার লালও, তাই আর কি অনুমান করলাম। পরন্ত দীর্ঘশ্বাস ফেলল। আপনার অনুমান সঠিক বলে হাতের তালু ঘষতে লাগলো, আর ভীষণ তার অস্বস্তি লাগছে। কারণটা জানতে পারে কি? জাওয়াদের প্রশ্নে পরন্ত নিশ্চুপ রইল। মনে মনে কথাগুলি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে সে। অদ্ভুত এক ধরনের জড়তা তাকে গ্রাস করে নিয়েছে পুরোপুরিভাবে। কেন যেন মনে হচ্ছে এই কথাগুলো বলা খুব একটা সহজ হবে না জাওয়াদের কাছে। নির্বাক পরন্তকে দেখে জাওয়াদ ফের বলে ফেলল, এই বিয়েতে আপনি রাজি নন, তাই তো? আবারও অনুমান করলাম। পরন্তু পূর্বের ন্যায় ক্ষীর গলায় জবাব দিল, আপনার অনুমান এবারও সঠিক। আর কি কি অনুমান করতে পারেন বলেন তো? জাওয়াদ এবার অল্প হেসে বলে, পড়ালেখা করতে চান, তাই এত দ্রুত বিয়ে করতে চান না, রাইট? পরন্তু এবার মুচকি হাসে। জাওয়াদের অনুমান ঠিক হয়নি ভেবে বিদ্রুপ চিলেক দিয়ে উঠে চোখে মুখে। জি না, এবার আর হলো না। হ্যাঁ, পড়াশোনাটা আসলে একটা অজুহাত মাত্র। আমি কখনোই বিয়ে করতে চাই না। ওমা, কেন? পরন্ত মনে মনে নিজেকে স্থির করলো, সাহস জোগালো। এবার যে বলতেই হয়, ধানাই ফানাই করে কাজের কাজ কিছুই হবে না। আসলে আমার সম্পর্ক আছে। জাওয়াদ থমকে গেল যেন। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে পুনরায় আগের স্বরে বলার চেষ্টা করলো, ও, তাহলে তাকে কেন প্রস্তাব নিয়ে আসতে বললেন না বাসায়? আসলে সে ম্যারিড। অ্যাঁ? জাওয়াদের চোখ জোড়া বড় বড় হয়ে উঠল। পরন্তু দ্রুত কৈফিয়ত দেওয়ার চেষ্টা করলো, না মানে, ধ্যাত, আমি আপনাকে বুঝিয়ে বলি, প্লিজ লিসেন। আসলে আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে। আমাদের অনেক বছরের সম্পর্ক। মাঝখান দিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটলে তাকে জোর জবরদস্তি অন্য একটি বিয়ে করে নিতে হয়। কিছুদিন আগেই তার বিয়ে হয়েছে, অথচ সে এখনো পর্যন্ত কোনো দাম্পত্য জীবন শুরু করেনি। সে এখনো আমাকেই চায় এবং আমাকে মানানোর চেষ্টা করছে। ওই মেয়েকে যেভাবেই হোক তালাক দিয়ে আমাকে বিয়ে করবে তাই। বাট আমি রাজি না। ভালোবাসি তাই বলে একটা সংসার ভেঙে ফেলবো? এই জন্য আমি সবকিছু বিধাতার উপর ছেড়ে দিয়েছি। উনি আমার জন্য যা ভালো তাই করবেন। শুধু আমি আর কোনো বিয়ে টিয়ে অথবা সম্পর্কে জড়াতে চাই না। তাই একতরফা ভাবেই ভালোবেসে দিতে চাই। নিজের জীবনটা অন্যরকম ভাবে সাজাতে চাই। জানেন, মাঝে মাঝে একতরফা ভালোবাসে অন্যরকম আনন্দ থাকে, কষ্ট তো থাকে, তবে অনুভূতিটা অন্যরকম। আপনি বুঝবেন না, এখন থেকে হয়তো বুঝবো। জাওয়াদের কণ্ঠটা করুণ শোনায়। পরন্তু ভ্রু কুঁচকে তার দিকে তাকালে জাওয়াদ হেসে ফেলে। রিল্যাক্স, মজা করলাম। এত দ্রুত কারো প্রেমে পড়ার মতো ছেলে আমি না। ভালো লাগতেই পারে, তবে ভালোবাসা জিনিসটা অন্যরকম, অন্যরকম এক অনুভূতি। হুম, একদম। স্বস্তি অনুভব করলো পরন্ত। যাক, অবশেষেই ঝামেলা মুক্ত হলো। জাওয়াদ ঘর থেকে বেরোনোর পিছু পিছু পরন্ত বের হলো, আর দেখলো স্তব্ধ নয়নে অভ্র দাঁড়িয়ে রয়েছে। সে যখনই শুনেছে তাদের দুজনকে এক রুমে কথা বলার জন্য দেওয়া হয়েছে, তখনই ছুটে এসেছে। এসে দেখে দরজা লাগানো। তখনই অভ্রর মনটা এমন ভাবে খচ করে কামড় দিয়ে ধরেছে যে দরজাটা ভেঙে ফেলতে ইচ্ছে করছিল তার। অনেক কষ্টে নিজের ইচ্ছা দমন করলেও রুমের সামনে থেকে সরে না সে। পায়চারি করতে থাকে। আধা ঘন্টা পর যখন পরন্ত আর জাওয়াদ বের হলো, তখন পরন্তরও ঠোঁটে হাসি, জাওয়াদও হাসি মুখে বেরিয়ে গেল। এর মানে কি? অবরোধ মনে হলো সে এখানেই মাথা ঘুরে লুটিয়ে পড়বে। তার পরন্ত এভাবে তার সামনে দিয়ে অন্যের হয়ে যাবে? এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। জাওয়াদ আগে আগে চলে গেছে। পরন্ত চলে যেতে গেলে অব্র বজ্র কণ্ঠে বলে উঠল, এই দাঁড়া। পরন্ত কপাল কুঁচকে দাঁড়িয়ে পড়ল। তোর ঠোঁটে এত হাসি কেন রে? পুনরায় অভ্র প্রশ্ন করলে পরন্তু আকাশ সমান অবাক হয়ে বলল, আজব, আমার ইচ্ছে হয়েছে আমি হাসতেছি, তাতে তোমার কি? আমার কি? আজকে রাতে আমার সঙ্গে দেখা করবি, তখন বোঝাবো আমার কি।
তুমি আমার কে? হ্যাঁ, কেন দেখা করব তোমার সাথে? বিদ্রুপ মাখানো একটা চাহনি অভ্রর দিকে ছুড়ে দিয়ে চলে যেতে চাইলে অভ্র পরন্তর এক বাহু খামচে ধরে, এত জোরে যেন মাংসটাই থেতলে দিবে পুরোপুরি। লাগছে কিন্তু আমার, চাপা স্বরে গুঙিয়ে ওঠে পরন্ত। আর আমার যে বুকে লাগছে সেটা? অভ্রর কণ্ঠে স্পষ্ট অসহায়ত্ব। পরন্ত কয়েক সেকেন্ড নীরবে চোখে চোখ রেখে ক্রূর কণ্ঠে বলে উঠল, লাগছে? লাগুক, এর চেয়েও শতগুণ আমার লেগেছিল অভ্র ভাই। তুমি শুধু এইটুকু দেখেছো, আর আমি তোমার বিয়ে দেখেছি, বাসর ঘর দেখেছি। এখনো প্রতিটি রাত তোমার বিছানায় শাইলাকে দেখতে পাই, আর তোমার এটুকুতেই মন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। হাসালে। কি যেন ছিল পরন্তর কথাগুলোই। অভ্রর বাহু ছেড়ে দিলে পরন্ত চোখ জোড়া ছলছল করে উঠল। না, এই অশ্রু কারোর জন্য নয়, এটা কাউকে দেখাবে না সে, অভ্রকে তো নয়। দ্রুত পায়ে প্রস্থান করলো পরন্ত। অভ্র বুকে জ্বালা পোড়া নিয়ে হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে রইল। হঠাৎ কোথা থেকে যেন কালো মেঘের ভারী দল এসে আকাশটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে প্রকৃতি গুমট করে তুলল। উল্লাসী পাতলা নেকাবির তল দিয়ে গোমরা মুখের আকাশটাকে এক নজর দেখেই পাপনকে বলে উঠল, বাকি কেনাকাটি কাল করবনি, এখন বাসায় যাই, চলো, আকাশের অবস্থা দেখো। পাপন রিক্সা খুঁজে মনোযোগী ছিল। উল্লাসের কথা নিজেও একবার আকাশের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, বাসায় যাওয়ার আগে তোমার নাকফুলটা কিনে নিয়ে যাই, চলো। ওই গলির পরের রাস্তাতে একটা স্বর্ণকারের দোকান আছে, আমি কালকে হাঁটতে বেরিয়েছিলাম না, তখন দেখেছি। উল্লাসী মৃদু হাসে। আচ্ছা। ওরা দুজন বেরিয়ে নতুন সংসারের জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে বেরিয়েছে। সেদিন মোল্লা সাহেবের ঘরে যাওয়ার পর উল্লাসী তাদের জীবন বৃত্তান্ত থেকে অন্ত অব্দি সবকিছুই খুলে বলে। এও বলে তারা বিবাহ করে একটি পবিত্র সম্পর্কের বন্ধনে আবদ্ধ হতে চায়, কিন্তু দুজনেরই বয়স কম, আর বাংলাদেশের আইন অনুযায়ী তারা কোনো কাজের কাছ থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এই শুনে মোল্লা সাহেব মৃদু হেসে বলেছিল, এগুলো সব বর্তমানের প্রচলিত সিস্টেম রে বাবা, কম বয়সে বিয়ে করা যাবে না। কোনো বিধবা বা তালাকপ্রাপ্ত নারী কোনো অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারবে না। এসব আজকালকার বিরক্তিকর নিয়ম, অথচ ইসলামে এমন কোনো নিয়ম নেই। যদি ছেলে মেয়ে সাবালক হয় আর তাদের দুজনেরই মত থাকে, তবে পরিবার তাদের বিয়ের আয়োজন করে ফেলবে অতি দ্রুত। এতে করে তারা কোনো জেনায় লিপ্ত হবে না, বরং আল্লাহর রহমত বরকতে ভরা একটা সুন্দর জীবনযাপন করবে। তোমরা চিন্তা করো না, আমি কালাম মোতাবেক তোমাদের বিয়ে পড়িয়ে দেব। কিন্তু তোমাদের যেহেতু বাবা মা কেউ নেই, তাই এটা একটু আসলে কষ্টের। এত বড় একটা মুহূর্তে তারা কেউ থাকবে না, এটা কেমন করে হয়? উল্লাসী তৎক্ষণাৎ বলেছিল, আপনিও তো আমার বাবারই বয়সী চাচা, আমার তো বাবা নেই, আপনি না হয় আমাকে পাত্রস্থ করুন। মোল্লা সাহেব এরপর আর বাদ সাধেননি। ওদের দুজনকে মাগরিবের আগে আগে বিবাহ পড়িয়ে দিলে উল্লাসী পাপনকে নিয়ে মাগরিবের নামাজ পড়ে। কাবিননামা করা হয় না, দেনমোহর ধার্য করা হয় মাত্র 1500 টাকা, যেটা পাপনের কাছে ছিল। তার সাধ্যের ভেতরে দেনমোহন ধরেন মোল্লা সাহেব, আর এটাই প্রকৃতির নিয়ম। সেই 1500 টাকা নগদই উল্লাসীর হাতে তুলে নিয়ে তাকে নিজের স্ত্রী হিসেবে ছোঁয়ার অনুমতি নিয়ে নেয় সে। সেদিন রাতটা মোল্লা সাহেবের বাসাতেই থাকে ওরা, কিন্তু পরদিনই উল্লাসের চাপাচাপিতে পাপন আশেপাশে বাসা খুঁজতে বের হয়। মোল্লা সাহেবের বাসা থেকে একটু ভেতরে যেতে 2 মিনিট লাগে। সেখানে একটি এক রুমের ভালো মানের ফ্ল্যাট পেয়ে যায় তারা। 3 তলায় বাসা, তবে সাবলেট। একসঙ্গে 3টি ফ্যামিলি থাকে, সকলে স্বামী স্ত্রী, একজনের একটি বাচ্চা আছে। নিষাদ করে নাম। রুম খালি ছিল বলে সেদিন ওরা উঠে যায় ওই বাসায়। বাড়িওয়ালা মহিলা খুবই আন্তরিক। প্রথমে ওরা বিবাহিত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেননি তিনি। সেদিন বিকেলেই 1000 তিনেকের ভেতরে একটা সিস্টেলের খাট, 2000-এর ভেতরে একটা র্যাক আর ছোট ছোট দুটো আসবাবদানি কিনে নিয়ে আসে পাপন আর মোল্লা সাহেব মিলে। আজ বেরিয়েছে হাঁড়ি পাতিল কেনার জন্য। টুকটাক অনেক কিছুই কিনেছি ইতিমধ্যে, বাকিটা কাল বা পরশু কিনলেই চলবে। বৃষ্টি আসবে আসবে করেও এলো না। বাতাসের তোড়ে কালো মেঘেদের দল দূরে উড়ে গেল। পাপন একটা সুন্দর স্বর্ণের নাকফুল কিনে সেটা উল্লাসীকে পরিয়ে দিলে উল্লাসীকে একদম বউ বউ মনে হলো তার কাছে। গোল গাল মুখে ছোট্ট এই নাকফুলটা অন্যরকম স্নিগ্ধতা নিয়ে এলো যেন। পাপন বিড়বিড়িয়ে উচ্চারণ করলো, সুন্দর। উল্লাসী লজ্জা পেয়ে মাথা নামিয়ে ফেললো। দুজনে বেরোতেই পাপন বলল, চলো আজকের লাঞ্চটা কোনো রেস্টুরেন্ট থেকে করি, একটা সেলিব্রেশন আর কি। উল্লাসী কোণে দিয়ে গুঁতো মেরে বলল,
কোনো সেলিব্রেশনের দরকার নেই মিস্টার। বাসায় চলো। আমার হাতের রান্না কম নাকি? না তা না, তবুও অযথা টাকা নষ্ট করার কোনো মানে হয় না। রেস্টুরেন্টে ঢুকলেই হাজার খানেক শেষ। সামনে তোমাকে চাকরি করতে হবে অথবা নিজে কিছু হলেও করতে হবে, তো তখন টাকা লাগবে অনেক। এই জন্য এখন এসব বাদ। টাকা যতটা সেভ করা যায় ততই ভালো। পাপন অবাক হয়। উল্লাসীর বয়স তার চেয়েও কম, 16 বোধ হয়, অথচ এত ম্যাচুরিটি। উল্লাসী পাপনের চোখের দৃষ্টি বুঝতে পেরে বুড়ো কোচকে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? পাপন ধ্যান ভেঙে অল্প হাসে। হুম, কিছু না, চলো বাসায় যাই। পা ভেঙে আসতেছে। উল্লাসীর কালো মোজায় ঢাকা আঙুলগুলোর ফাঁকে আঙুল গুজে পাপন, তারপর হাঁটা ধরে। মরা রোদ গায়ে লাগে না, বাতাস সুন্দর ঝরঝরে। উল্লাসীর দারুণ লাগছে। এভাবে মাইলের পর মাইল হেঁটে যেতেও সে রাজি। এদিকে অভ্র বিছানার চাদর খামচে খামচে ছিঁড়ে ফেলতে চাইছে। তার মাথায় আগুন চেপেছে যেন, পারছে না আশেপাশে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে। জাওয়াদরা খানিকক্ষণ আগে চলে গিয়েছে। যাওয়ার আগে তাদের ভাবসাব থেকে মনে হয়েছে পরন্তকে তারা পছন্দ করেছে। এখন কি হবে? পরন্তও কি রাজি হয়ে যাবে? তাহলেই তো শেষ, সব শেষ। অভ্র শেষ, এই দুনিয়া শেষ, তার জীবনই শেষ। ঘরে কারো উপস্থিতি টের পেয়ে অভ্র লাল বর্ণের চোখ জোড়া মেলে শায়লাকে দেখতে পেল। এই মেয়েটার জন্যই আজ তার পাগল হবার দশা। এই মেয়েটা, হ্যাঁ, এই মেয়েটা তার জীবন ধ্বংস করে দিয়েছে। পরন্তকে, তার কলিজাকে তার থেকে ছিনিয়ে নিয়েছে। অভ্র সহ্য হলো না। শায়লা কিছু বুঝে ওঠার আগেই হিংস্র বাঘের ন্যায় তার দিকে তেড়ে আসলো অভ্র। শায়লা সরে যাবে, তার আগেই তার গলা চেপে ধরল সে। শায়লা বিস্ময়ে কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেল। অভ্র হিসিয়ে বলল, তুই তুই আমার জীবনটা শেষ করে দিলি শায়লা। একমাত্র তোর কারণে আজ আমি নিঃশ্বাসটা নিতে পারি না। আমার পরন্ত আমারই চোখের সামনে ভেঙে গুড়িয়ে গিয়েছে, হয়ে উঠেছে অন্য এক পরন্ত। তুই তুই আমার জন্য অভিশাপ। তুই মরিস না কেন রে? মরে যা, আমাকে বাঁচা। আমি আর পাচ্ছি না, বুঝলি? হয় আমাকে একেবারে মেরে ফেল, নইলে তুই মরে যা। এই যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না রে, একদম সহ্য হচ্ছে না। অভ্র চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। শায়লাই প্রথম অভ্রকে কাঁদতে দেখেছি, তাও পরন্তর জন্য। শায়লার মনে হলো তার ব্রহ্ম তালুতে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। অভ্র সরে গেল, দ্রুত হাতে চোখের পানিগুলো মুছে নিতে গিয়েও পারল না। তার বুক জ্বলছে। এবার সে বুঝতে পারছে পরন্ত কতটুকু অন্তর্দহনে জ্বলেছে এতদিন। অভ্র ফিসফিস করে স্বগতোক্তি করল, তুই বড় শক্ত রে পরন্ত, আমি যে ব্যথা সহ্য করতে পারছি না। শায়লা হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল, তার বুক হাঁপুড়ের মতো উঠছে নামছে। মেজাজ খিচিয়ে তেতি গলায় বলল, কাজটা তুমি মোটেও ঠিক করলে না। অভ্র ঝট করে শায়লার দিকে ফিরে তাকিয়ে আবার তেড়ে আসলো। কাকে ভয় দেখাস তুই? হ্যাঁ, তোকে আমি তুলোধনা করে ছাড়বো যদি আমার পরন্তকে এতটুকু কষ্ট দিস তো। পরন্ত 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 চিৎকার করে উঠল শায়লা। এই পরন্তই আমার জীবনের সবচেয়ে বড় কাঁটা, ওকে আমি মেরেই ফেলবো, একদম সরিয়ে দেব। শায়লার রাগ নিয়ে ঘর ছাড়তে নিলে পিছন থেকে টান অনুভব করে অভ্রর হাতের বাহু টান দিয়ে ধরেছে। তোর কলিজা ছিঁড়ে ছাদে শুকাতে দেব, চিনিস তুই আমাকে? শায়লা ঝামটা মেরে হাত ছাড়িয়ে নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেলে অভ্রর হাতের কাছে থাকা একটা ফুলদানি ধাক্কা মেরে ফেলে দিল। কাচের জারটি ভেঙে টুকরো টুকরো হয়ে ছিটিয়ে পড়ল ঘরের মেঝেতে। পরন্ত হাঁটুতে মুখ গুজে বসে রয়েছে। মনটা ভীষণ রকমের খারাপ তার। জাওয়াতরা নাকি যাওয়ার আগে তাকে পছন্দ করেছে, এমনটাই মিথুন উদ্দিনের কাছে মন্তব্য করে গেছেন। এখন শুধু তাদের পক্ষ থেকে পজিটিভ সাইন পাওয়ার অপেক্ষা। বাড়ির সবাই রাজি হলেও পরন্ত কিছুতেই রাজি হয়নি। এই নিয়ে নাসরিন হাজারটা কথা শুনিয়ে গেছেন। মিথুন উদ্দিন কতক্ষণ রাগে গজগজ করেছেন। পরন্তর কি যে অসহায় লাগছে নিজেকে, ইচ্ছে করছে কোথাও একটা চলে যেতে, কিন্তু কোথায় যাবে সে? আর জাওয়াতকে এত বুঝিয়ে বলার পরেও কেন এই বিয়েতে মত দিল? পরন্ত শত ভেবেও কুল কিনারা পায় না। নাসরিন বিছানা ঝাড়ছিলেন, এমন সময় হন্য পায়ে শায়লা এসে ঘরে ঢুকলো। পরন্ত কই চাচি? ওর রুমে, একটু বোঝাতো ওকে। এত ভালো পরিবার, এত সুন্দর পাত্র, আর ওই গর্ধবটা পুরো মতেই রাজি হচ্ছে না। শায়লা মৃদু শ্বাস ফেলল। আমি বোঝাচ্ছি বলে পরন্তর ঘরের দিকে পা বাড়ালো। পরন্ত শায়লাকে দেখে চোখ সরিয়ে নিল।
শায়লার নাকের উপর জল করতে থাকা নাক ফুলটা জানান দেয় তার বিয়ের অস্তিত্ব, অভ্রর স্ত্রীর পরিচয়, যা সহ্য হয় না পরন্তর। শায়লা গম গম কণ্ঠে বলল, বাইরে আয়, কথা আছে। পরন্ত ঠান্ডা কণ্ঠেই বলল, কি কথা, এখানেই বলো। চাচির কাছে তোকে ছোট করতে চাইছি না বলেই বাইরে আসতে বলছি। এখন আসবে নাকি অব্রর ব্যাপারে এখানে কথা সারবো? অগত্যা পরন্তকে উঠে বাইরে বেরোতে হলো। আকাশে চাঁদের অস্তিত্বও নেই। পরন্তর মনে হলো তাদের জীবন থেকে শায়লার অস্তিত্ব এভাবেই যদি মিশে যেত। শায়লা পরন্তকে মুখোমুখি দাঁড় করিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, তোর সমস্যা কি? বিয়ে করতে যাচ্ছিস না কেন? বিয়ে করে আমার আর অপর জীবন থেকে বেরিয়ে যা না। তোর কারণে অপর আমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, অথচ ও আমার উপর দুর্বল হয়ে পড়েছে। পরন্ত যেন ঠিক বুঝলো না, কপাল কুঁচকে ফেললো সে। কি বললে? দুর্বল হয়ে পড়েছে? তাও অপর তোমার ওপর? পরন্ত ঠোঁটে বিদ্রুপ মাখানো হাসি। শাইলা নাকের পাটা ফুলিয়ে ফেলে তৎক্ষণাৎ। আমার ওপর? তুই প্রমাণ দেখতে চাস? পরন্তর বুকটা ঢিপ ঢিপ করছে। কি এমন দেখাবে শাইলা, সেটা সে সহ্য করতে পারবে তো? তবুও জোরালো কণ্ঠে কৌতুক দমন করে পরন্ত জবাব দিল, হ্যাঁ চাই, দেখাও। শাইলা দুর্বোধ্য হাসলো। আশেপাশে তাকিয়ে নিজের জামার গলাটা খানিকটা নামিয়ে ধরতেই গলার অনেকটা নিচে দুটো লাল দাগ দেখা গেল। কেউ নখ দিয়ে আছড়ে দিয়েছে যেন। পরন্ত চোখ জোড়া বড় বড় হয়ে গেল, সেই সাথে চোখের কোনা ঘেঁষে গড়িয়ে পড়ল পানি। শাইলা জামা ঠিকঠাক করে বলল, আর কিছু বলতে হবে নাকি এখনো তেরামি করে বলবি অব্র তোকে ভালোবাসে? কোনটা? পরন্ত কোনো কথা বলল না, হাত দিয়ে মুখ চেপে ধরলো। তারপর এক প্রকার ছুটে শায়লার সামনে থেকে চলে গেল। শায়লা হাসলো, পৈশাচিক হাসি। পরন্তকে তার প্রাপ্য জবাব দিতে পেরে খুশি সে। এদিকে মোল্লা সাহেবকে আজ বাসায় ডেকেছে পাপন। উল্লাসী ডাকতে বলেছে বিদায় ডেকে আনা হয়েছে তাকে। পাপন নিজেও জানি না এর পিছনে কারণটা কি। উল্লাসী একটি অদ্ভুত মেয়ে, আগে ভাগে পাপানকে কিছু বলবে না, একেবারে করে দেখাবে। পাপানও তাই উল্লাসীকে তেমন একটা ঘাটায় না। দুপুরে বেশ ভালো একটা ভোজন করলো তারা তিনজন মিলে। মোল্লা সাহেবের জন্য পানের ব্যবস্থাও করে রেখেছিল উল্লাসী, কয়েক পদের জর্দা দেওয়া মিষ্টি পান। মোল্লা সাহেব বেশ আরাম করেই পান চিবোতে লাগলেন। আপনার সাথে কিছু বিষয় আলাপ করতে চাই চাচা। উল্লাসী সুযোগ বুঝে আসল কথাটা তুললো। মোল্লা সাহেব মাথা দুলিয়ে বলেন, কও মা। এই শহরে আপনি ছাড়া আমাদের পরিচিত কেউই নেই চাচা, তাই আমাদের সব ব্যাপারে আপনার সাহায্যই কাম্য। ওর বয়স তো অনেক কম, এই বয়সে চাকরি পাওয়া কঠিন। 4 দিন শুয়ে বসে কাটালেও আর শুয়ে বসে থাকা যায় না চাচা, তাই আমি চাচ্ছিলাম ও যেন কিছু একটা করে। সেটা তো খুব ভালোই পরিকল্পনা। শুয়ে বসে কতদিন? হ্যাঁ এটাই চাচা। তো আমি ভাবছিলাম যদি পাইকারি মূল্যে ছেলেদের শার্ট বা মেয়েদের ড্রেস আপ এনে ফুটপাতের উপর একটা জায়গা নিয়ে দোকান দিয়ে বসতো, তাও প্রতিদিন কিছু তো আয় হতো। পাশাপাশি আমি অনলাইনেও বিক্রির চেষ্টা করতাম। এটা কেমন বুদ্ধি চাচা? পাপন কপাল কুঁচকে ফেললো উল্লাসীর কথা শুনে। সে ফুটপাতে জামা বিক্রি করবে? ইয়া আল্লাহ! পাপন অসহায় বোধ করলো। এছাড়ার উপায় বা কি? তাও তো উল্লাসী কিছু একটা ভেবে বের করেছে। পাপন গোপনে মৃদু শ্বাস ফেলে। মোল্লা সাহেব বেশ খানিকক্ষণ ভাবলেন। ভাবার পর বললেন, বুদ্ধি ভালোই, আচ্ছা চেষ্টা করা যাক। কবে যাবা বলো, আমি নিয়ে যাব তোমাকে পাইকারি বাজারে। পাপনকে উদ্দেশ্য করে কথাগুলো বললে পাপন উল্লাসীর দিকে তাকায়। উল্লাসী চোখ রাঙিয়ে মোল্লা সাহেবকে জবাব দিল, আগে জায়গা ঠিক করুন চাচা, রোডের খরচের ব্যাপার আছে তো, চাইলেই তো আর রাস্তায় দোকান বসানো যায় না। আচ্ছা চাচা, ভালো প্লেস বাঁচবেন, যেন বিক্রি ভালো হয় মোটামুটি। আগামীকাল থেকেই তাহলে খোঁজা শুরু করি, মিনমিনিয়ে বলল পাপন। উল্লাসী জোরালো কণ্ঠে বলল, না, আজ থেকেই, সন্ধ্যের পরে বের হবে। অগত্যা পাপনকে রাজি হতে হলো। এই মেয়ে একে পুরো দোস্তের সংসারই বানিয়ে ছাড়বে তাকে। মোল্লা সাহেব মাগরিবের নামাজের পর পাপনকে নিয়ে আসবেন এই বলে চলে গেলেন। বিছানায় ক্লান্ত দেহটা এলিয়ে দিল পাপন। উল্লাসী এটো থালা বাসনগুলো গুছিয়ে এক পাশে সাইড করে রেখে দিয়ে নিজেও পাপনের পাশে এসে বসলো। তুমি কি ভাবছো বলো তো? প্রশ্ন করে উল্লাসী। পাপন না বোধক মাথা নাড়ে। কিছু না। আমি জানি তুমি কি ভাবছো বলে ভ্রু নাচে উল্লাসী, রহস্য করে হাসে। পাপন এক ভ্রু উঁচিয়ে বলল, তাই তো বলো কি ভাবছি? তুমি ভাবছো আমি কাকে বিয়ে করলাম, যে কিনা আমাকে রাস্তায় বিক্রি করার জন্য ঠেলে দিচ্ছে? পাপন চমকিত বোধ করলো।
না, এই মেয়েটা তার মনের গোপন কুঠুরিতে বেশ ভালোভাবে নিজের জায়গা দখল করে নিয়েছে। এ এত কিছু বুঝে যায় কি করে, কিভাবে? পাপন উত্তর দিচ্ছে না দেখে উল্লাসী জয়ের হাসি হেসে উঠে বলল, দেখলে, আমি ঠিকই ধরেছি। পাপন উদাসীন গলায় জবাব দেয়, হুম। উল্লাসী নিচু হয়ে পাপনের বুকের উপর মাথা রাখলো। ধীর কণ্ঠে বিজ্ঞানাই বলল, দেখো, কোনো কাজটাই ছোট বড় না পাপন। আল্লাহ যে আমাদের একটা উপায় বাতলে দিয়েছেন, এটাই বা কম কিসে? তুমি যদি প্রতিদিন বেচা কেনা শেষে 200-300 টাকাও লাভ ঘরে নিয়ে আসো, তা দিয়ে আমি সংসার চালাতে পারবো পাপন। আর আমিও তো বসে থাকবো না, একটা কিছু অবশ্যই করব। তোমাকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। আমরা পারবো পাপন, শুধু জোর হারিও না। সামনে না জানি কত কঠিন পরিস্থিতি আসবে, তখন যদি দিশেহারা হয়ে পড়ো, তাহলে আমি কি করব বলো তো? আমার জন্য হলেও নিজেকে শক্ত রাখো, আর আল্লাহর কাছে সাহায্য চাও। উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন পাপন। পাপন 2 হাতে উল্লাসীকে শক্ত করে চেপে ধরলো নিজের বুকের ভেতর। উল্লাসীও মিশে গেল নির্দ্বিধায়। পাপনের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তবুও নিজেকে বুঝ দিল সে, এর চেয়েও খারাপ পরিস্থিতিতে কত মানুষ আছে। তবুও সে ভাগ্যবান, নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছে। কত মানুষ আছে যারা ভালোবাসার মানুষকে শত চেষ্টা করেও বেঁধে রাখতে পারে না। টাকা পয়সা হাতের ময়লা, এই আছে এই নেই, এই নেই এ আছে। পাপন মনে মনে স্বগতোক্তি করলো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। বাকিটা উপরে বসে আছেন যিনি আমার ভাগ্য নির্ধারণ করে রেখেছেন, তিনিই জানেন। এই, কি হলো? কি ভাবছো? উল্লাসীর কথায় পাপন সহাস্যে জবাব দিল, না, কিছু না। উল্লাসী মাথা তুলে তাকালো, চোখ পাকিয়ে সন্ধিহান গলায় জানতে চাইলো, আমাকে ফেলে ভেগে যাওয়ার কথা ভাবছো না তো? পাপনের হাসি পেয়ে গেল। কি চিন্তা ভাবনা! যার জন্য আজ রাজপ্রাসাদ ছেড়ে গাছের তলায় বসতে গেল, তাকে ছেড়ে আবার কোথায় যাবে? পাপন হাসিটা চেপে রেখে খুব সন্তর্পণে বলে উঠল, চলে গেলেই বা কি? মেরে ফেলবো। সঙ্গে সঙ্গে হুমকি দিল উল্লাসী। পাপন সশব্দে হেসে উল্লাসীকে নিজের বুকের মাঝে চেপে ধরল। ওরে পাগলি, কোথাও যাব না, চিন্তা নিও না। আহ্লাদী কণ্ঠে কথাটি বলতেই উল্লাসী শান্তি অনুভব করলো। নিজের নাক পাপনের বুকের ওপর ঘষতে লাগলো মৃদুভাবে। পাপনের মনে হলো এর চাইতেও কষ্ট আর পরিশ্রম করতে হলে করবে সে, তবুও উল্লাসীকে ছেড়ে কোথাও যাবে না। এই জীবন তার, এই সংসার তার, আর এই ছোট্ট মেয়েটিও তার। তার জীবনে অভাব থাকলেও সুখ পাখি তবুও ধরা দিয়েছে। এদিকে পরন্ত বড় চাচার ঘরের দিকে যাচ্ছিল। বারান্দায় তার পথরোধ করে দাঁড়ালো অভ্র। পরন্ত থমকে গিয়েও গেল না, সে যেন দেখেইনি। এমন ভঙ্গি করে পাশ কাটিয়ে চলে যেতে গেলে অভ্র পরন্তর এক হাত পেছন থেকে টান দিয়ে ধরল। পরন্ত গরম চোখে তাকালো, চাপা চিৎকারে বলে উঠল, সমস্যা কি? অভ্র সমান তেজ নিয়ে জবাব দিল, কথা বলতে চাই। তো সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, আমি কথা বলতে চাই না। মুখ বাঁকালো পরন্ত, হাত মোচড়া মোচড়ি লাগিয়ে দিল। অভ্র এবার আরো শক্ত করে চেপে ধরল, হাত ভেঙেই ফেলবো একদম। এত তেজ তোর আসে কোথা থেকে? যেখান থেকে আসুক, সেটা তোমার দেখার বিষয় না অভ্র ভাই। তুমি ছাড়ো আমার হাত, অন্যথায় আমি তোমার বউকে ডাকবো। অভ্র টিটকারি সুরে বলল, বউ? আমার বউ? নিজেকে নিজেই ডাকবি? আচ্ছা ডাক, আমিও দেখি একটু। পরন্তর গলার কাছে একটা কান্নার রোল উঠে এসে দলা পাকিয়ে রইল। পরন্ত নিজেকে শক্ত এবং স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতে চোখ পাকিয়ে বলল, আমি তোমার বউ না, তোমার বউ শায়লা। অভ্র সঙ্গে সঙ্গে জবাব দিল, শায়লা আমার বউ না, আমার বউ তুই। আচ্ছা, শায়লা তোমার বউ না? পরন্ত ঠোঁটে আচানক এক রক্তির তাচ্ছিল্য খেলা করে উঠল। সে তোমার বউ না, অথচ তার বুকে তোমার হাতের দাগ থাকে? বাহ, ভাবা যায়, হাস্যকর ব্যাপার। অভ্র এবার ভীষণ অবাক হলো। সেই সঙ্গে হাতের টান ঢিল হয়ে এলে পরন্ত ঝট করে টান মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে অন্য হাত দিয়ে ওই হাত জ্বলতে শুরু করলো। অভ্র বেয়াদবটা বেশ ভালোভাবে চেপে ধরেছে হাতখানা। ইস, লাল হয়ে গেছে। পরন্ত রক্ত চক্ষু করে অভ্রর দিকে একটা চাউনি ছুড়ে দিলে চলে যেতে চাইলো। অভ্র ডেকে উঠল, এই পরন্ত, দাঁড়া। তুই কি বললি? আমি বুঝলাম না। পরন্ত দাঁড়ালো, অভ্রর দিকে দাঁত কটমুটিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ও এখন বোঝো না? সাধু বাবা, তোমার বউ
তোমার বউয়ের বুকের ওপর নখের আঁচড় আমি নিজে দেখেছি, আর তুমি এখন নাটক করো, নাটক। অব্র চৌচেরা পিটপিট করে বলল, শাইলার বুকের ভেতর আমার নখের আঁচড়? সিরিয়াসলি? ছি, আমি ওকে টাচ করব অমন ফিলিংস নিয়ে? ইয়াকথো! বলে সত্যি সত্যি একদোলা থুতু পরন্তকে দেখিয়ে দেখিয়ে বারান্দায় দিয়ে নিচের দিকে ছুঁড়ে মারলো অভ্র। পরন্ত রাগ এবার মাথায় চড়ে বসলো। একদম নাটক দেখাবে না বললাম, একদমই না। নাটক হচ্ছে আমার সাথে? সিনেমা? তুমি যদি নাই ছও তাহলে ওই আঁচড় এলো কোত্থেকে? আমি দিয়েছি? তুই দিবি কেন? ও নিজেই দিয়েছে কিনা দেখ গিয়ে। আমি যে বলতাম তোর মাথায় বুদ্ধি শুদ্ধি বলতে কিচ্ছু নেই, কথাটা আসলেই সত্য। অব্র পরন্তর গাল বেয়ে একটা চড় মারতে গিয়েও থমকে গেল। রাগে ভেতরটা তেতো হয়ে উঠেছে। যতটা না শাইলার জন্য লাগছে তার থেকেও বেশি লাগছে পরন্তর উপর। এই বিশ্বাস তার? শাইলা এসে কি না কি দেখিয়েছে আর তার জন্য বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে সে? এত বড় সাহস! পরন্ত ফের কিছু বলতে নেওয়ার আগেই অব্র বলল, কিছু বললে বিশ্বাস করবি বলতো? আমি সত্যি বলছি, ওর সঙ্গে ওসব তো দূর, এক ছাদের তলায় থাকতেই আমার দম বন্ধ হয়ে আসে। যাকে ভালোবাসা যায় না তার প্রতি বিন্দুমাত্র সম্মান বা মর্যাদা আমার নেই। তার সঙ্গে একত্রে থাকার মতো কষ্ট আর কিসে আছে তুই বল? ওর আর আমার সম্পর্ক এখন সাপে নেউলের মতো। ওকে দেখলেই তো আমার মেরে ফেলতে মন চায়। কখন না ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দে ওটাকে, আর তুই বলছিস আমি ওর সাথে? শোন পড়ু, আগে গিয়ে ভালো মতো যাচাই করে দেখ আসলে আমি সত্যি বলছি নাকি ও সত্যি বলছে। তবে এই সামান্য ব্যাপার নিয়ে তুই যদি এই বিয়েতে মত প্রকাশ করিস তাহলে আমার আর কিছু বলার নেই। আমি তোকে যথেষ্ট বুঝিয়েছি, আমি মানছি আমার ভুল ছিল, আমি সময় মতো স্ট্যান্ড নিতে পারিনি, কিন্তু এখন তো চাইছি কিছু একটা করতে, তাই না? যার প্রতি আমার চোখ ফিরিয়েও দেখতে ইচ্ছে করে না তার সঙ্গে কিভাবে জোর করে হলেও সম্পর্ক আগাবো বল? তুই যদি আমার না হোস তবুও আমি শাইলাকে ডিভোর্স দিবই দিব। ওর সঙ্গে এক ঘরে থাকা জাস্ট অসম্ভব। আর ওর সাথে শুধু বিয়েটাই হয়েছে, এর বাইরে এমন কিছুই ঘটেনি যে আমি ওকে ফেলে তোকে বিয়ে করতে পারবো না। দ্বিতীয় বিয়ে আমাদের সমাজে ভালো চোখে দেখা হয় না, এটা ঠিক। বাট দ্বিতীয় বিয়ে করে যদি কেউ সুখী হতে পারে তাহলে দোষটা কোথায়? যার প্রতি ভালোবাসা তো দূর, সম্মানটাই থাকে না, তার সঙ্গে টেনে টুনে কতদূর আগানো যায় জীবনে বল পড়ু? অভ্র চোখ জোড়া ছলছল করে ওঠে। গতকাল রাতেই সে শুনেছে পরন্ত নাকি মত দিয়েছে জাওয়াতদের প্রস্তাবে। তারপর থেকেই পাগলের মতো পরন্তর সঙ্গে একদণ্ড কথা বলার জন্য সময় ও সুযোগ খুঁজছিল অভ্র। কোনো মতেই পায়নি দেখে বারান্দায় সকাল থেকেই পর্যন্ত ঘাপটি মেরে বসেছিল সে। অবশেষে শেষ বিকেলে ম্যাডামের দেখা মিলল। ঘর ছেড়েও বের হতে কষ্ট বোধ হয় অভ্রর। এত অসহায় লাগলো নিজেকে নিজের কাছে। ভুল তো মানুষ করেই, কিন্তু মানুষ ভুল যদি না করতো তাহলে ফেরেশতার সঙ্গে তার কি পার্থক্য থাকতো? সেই ভুল শুধরে আজ যখন সবকিছু ঠিকঠাক করতে চাইছে তাহলে কেন পর্যন্ত শুনছে না, মানছে না? সংসার ভাঙা ঠিক না, এটা ঠিক, কিন্তু যে সংসারের শুরুটাই অভিশপ্ত সেই সংসারে আদেও কি সুখ ধরা দেবে? পাগলেও নিজের ভালো বোঝে, নিজের সুখ বোঝে, তাহলে অভ্র কেন বুঝবে না? তার সুখ যে একজনের মাঝেই নিহিত, আর সেটা পরন্ত। পরন্তকে ছাড়া অন্য কাউকেই ভাবতে চায় না সে, অন্তর্দহনে সারা জীবনের জন্য পড়তে চায় না। পরন্ত প্রত্যুত্তর করার জন্য জুৎসই কিছু পেল না। তার শব্দ ভাণ্ডারে শব্দ মজুদ নেই। তার বুক চিরে ক্ষণে ক্ষণে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। কোথা থেকে কি হয়ে গেল আজও ঠিক ভেবে পায় না সে। সবকিছু আগের মতোই আছে, তবুও কোথায় কি যেন একটা নেই। চারপাশে তাকালেই শুধু ফাঁকা ফাঁকা লাগে, একরাশ শূন্যতা তার মন বাড়ির ভেতর। সত্যি বলতে শাইলার সংসার সে ভাঙতে চায় না, কিন্তু শাইলা অপরের সাথে কোনো দিনও সুখী হবে না। সে না চাইলেও শাইলার সংসার ভাঙবে, এমনটা অভ্রই বলল মাত্র। আর ওটা সংসারের ক্যাটাগরিতেই পড়ে না, ওখানে সামান্য সমঝোতাটুকু নেই। পরন্ত শাইলার কথা শুনে আর বুকে ওই আঁচড়ে দাগ দেখে তিক ঈর্ষা হারিয়ে ফেলে জাওয়াতের প্রস্তাবে হ্যাঁ বলে দিয়েছিল। আর দুদিন বাদে শুক্রবার, সেদিন জাওয়াতের পরিবার আসবে তাকে আংটি পরাতে। তাই নিয়ে মোটামুটি একটা তোড়জোড় শুরু হয়েছে বাড়িতে। পরন্ত বড় চেচির কাছ থেকে উপহার স্বরূপ কি চাই সেটা জানার জন্যই বড় চেচার ঘরে তাকে ডেকে পাঠানো হয়েছে। পরন্ত এতক্ষণ যাবৎ ভেবে রেখেছিল সে বলবে আমার কিছুই চাই না, শুধু তোমরা দোয়া দিও। কিন্তু এখন তার মত পাল্টেছে, সে চাইবে, কিছু একটা চাইবে, যেটা তার জীবনের অতি গুরুত্বপূর্ণ জিনিস। আত্মসম্মান বোধ মাঝে মাঝে ভালোবাসার কাছে হেরে যায়।
মরণ ব্যাধি ভালোবাসা যার একবার গভীরভাবে হয়েছে সেই জানে জ্বালা কতটুকু। কখনো সুখের অতিশয্যে পৌঁছে দেয়, আবার মাঝে মাঝে দুঃখের সাগরে ডুবিয়ে মারে। তবুও মানুষ ভালোবাসে, ভালোবাসাকে ভালোবাসে, প্রতি মুহূর্তে বাঁচতে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত বাঁচতে চায়। কি অদ্ভুত সাইকোলজি, তাই না? অভ্র নিজেকে সামলে নিল, হাত দিয়ে পুরো মুখ ডলে চোখের পানিগুলো কার্নিশ টপকানোর আগেই মুছে নিল। তার ভেতরটা কাঁদছে, চিৎকার করে কাঁদছে, শুধু চাইছে সবকিছু ঠিকঠাক হয়ে যাক। একজনকে ভালোবেসে অন্যজনকে নিয়ে সংসার করা যায় না, গেলেও সেই সংসারে কেউ সুখী হয় না। আর আজীবন অসুখী থাকার উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে কেউ আসেনি। সবাই সুখী হতে চায়। যার কিচ্ছু নেই, একদম নিঃস্ব, সেই মানুষটা গভীর রাতে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে সুখচিত্র দেখে। অব্র ভাঙা গলায় বলল, পড়ু, তোর যদি মনে হয় বিয়েটা করে সুখে থাকবি তাহলে কর, আমি বাধা দিব না। কিন্তু প্লিজ, আমি তোকে ঠকিয়েছি, সময় মতো স্ট্যান্ড নেইনি, এর জন্য এমন কোনো ডিসিশন নিস না যাতে আজীবন দীর্ঘশ্বাসের ভিড়ে চাপা পড়ে যেতে হয়। আমি জানি রে পড়ু, ঘুম থেকে উঠে যাকে দেখার জন্য চোখ জোড়া উদ্ভ্রান্ত হয়ে ওঠে, তাকে বাদে অন্য কাউকে দেখলে কতটা ক্ষতবিক্ষত হয় ভেতরটা। তুই শুধু এক ঘরে আমাকে আর শায়লাকেই থাকতে দেখলি, অথচ দেখলি না শায়লার পাগলপনা দেখেও নিজেকে আমি কিভাবে শক্ত করে রেখেছি। নিজেকে কোনো মতেই পুরুষত্বের কাছে মাথা নোয়াতে দেইনি। শায়লাকে আমি ছুঁয়েছি, তবে সেটা জেদে, রাগে, ক্ষোভে। ওকে মারতে গিয়ে ছুঁয়েছি, ভালোবেসে না। তুই বলবি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, শায়লাকে এক সময় না এক সময় আমি মেনে নেব। আসলে এটা তখন হতো যখন আমার জীবনে তুই থাকতিস না, তখন জোর করে হলেও একজনের প্রতি মন আটকাতাম। আজ আমার আত্মা তুই তুই করে কাঁদে, তাহলে কিভাবে আমি অন্য কাউকে ভালোবাসার স্পর্শ করব বল? শারীরিক সুখ ইজ নাথিং বড়ু, মনস্তত্ত্ব শান্তিটাই সব। সেই শান্তি আমি শায়লার থেকে কোনো দিনই পাবো না, আর পেলেও ওকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো না। আমার সব চিন্তা ভাবনা তোর কাছে গিয়েই থামে। যদি পারিস আমাকে একটা সুযোগ দিস পড়ু, আমি এবার পরিবার, সমাজ, কারো কথাই ভাববো না। ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে। পাপনকে দেখেই বুঝলাম কত ছোট আমার চেয়ে, অথচ কত বড় একটা স্টেপ নিল। আমার ভেতরে সাহস ছিল না পড়ু, পাপন সেই সাহস জাগিয়ে তুলেছে। এবার আমি সত্যি সত্যি তোকে যেভাবেই হোক নিচের করে পেতে চাই। আমাকে একটা সুযোগ দিস পড়ু, জাস্ট একটা। হাত জোড় করে ফেলে কথাগুলো বলতে বলতে পরন্ত আর সহ্য করতে পারে না। দ্রুত পায়ে অভ্রর সামনে থেকে সরে গেলে অভ্র হাঁটু ভেঙে ওখানেই বসে পড়ে। সবটাই শেষ। পরন্ত আর কোনো দিনও তার দিকে ফিরে তাকাবে না। পরন্ত জীবন থেকে অভ্র নামটাই মুছে ফেলবে হয়তো এক সময়। আর অভ্র পড়ু পড়ু করেই শেষ শ্বাসটা ছাড়বে। হাঁটুতে হাত রেখে মাথাটা নিচু করে ফেলে অভ্র। চোখ দিয়ে কখন যে পানি বেরিয়ে আসলো সে সেটা টের পেল না। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পাওয়ায় অভ্র চমকিত হয়ে দাঁড়ালো। দ্রুত চোখ মুখ মুছিয়ে নিজেকে স্বাভাবিক করে পেছন ঘুরতে দেখলো নিতু দাঁড়িয়ে। নিতু চোখ ছোড়ায় প্রশ্নটা খেলা করছে। অভ্র আড়ষ্ট ভঙ্গিতে কৈফিয়ত দেওয়ার সুরে বলার চেষ্টা করলো, ইয়ে মানে। তার আগে নিতু বলে উঠলো, আমি সব জানি ভাইয়া। অভ্র চুপসে গেল। নিশ্চয় পরন্ত থেকে শুনেছে। পরন্ত আর নিতুর তো গলায় গলায় ভাব। অভ্র কথা বাড়লো না। এগিয়ে চলে যেতে চাইলে নিতু বলে উঠল, আপা এত সহজে মানবে বলে মনে হয়? মাঝে আছে একদিন মাত্র, তারপরে আবার এঙ্গেজমেন্ট। এর আগে যা করার করে ফেলো ভাইয়া, নইলে আজীবন পস্তাতে হবে তোমাদের দুজনকে। ভালোবাসার মাঝখানে ইগোকে আসতে দিও না ভাইয়া। আমি ছোট মানুষ, তোমাকে আর কি বা জ্ঞান দিব। তাও বলবো, যা ভালো মনে করো তাই করে ফেলো। আমাদের পরিবার কখনোই তোমাদের অনুভূতির মর্যাদা দেবে না। তার উপর এখন তুমি বিবাহিত। অভ্র নিতুর দিকে তাকালে নিতু আশ্বস্ত ভঙ্গিতে হাসলো। আমি দোয়া করি তোমরা যেন এক হতে পারো আর সুখী হও। এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া আর কি বা আছে বলো? অভ্র জবাব দিল না, চুপচাপ প্রস্থান করলো। নিজের ঘরে বসে গভীর ভাবনায় ডুবে রয়েছে অভ্র। কি করবে তার মাথায় আসছে না। একটা উপায় অবশ্য পেয়েছে, কিন্তু পরন্ত ওকে রাজি হবে? পরন্ত তো তাকে সুযোগই দিতে চায় না। তার উপরে শায়লা তো গোদের উপর বিস্ফোরা। অভ্রর বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঠিক তখনই ঘরের ভেতর আবির্ভাব হলো শায়লার। অভ্র চোয়াল শক্ত করে ফেললো। মনে মনে বলল, শয়তানের নাম নিয়েছি আর শয়তান হাজির হয়ে গেছে। শায়লা গুনগুন করে গান গাইছে। তার মনে আনন্দ যেন আর ধরে না। এত আনন্দের কারণ পরন্তর বিয়েতে রাজি হয়ে যাওয়া। আরো একটি পরিকল্পনা তৈরি করেছে শায়লা। পরন্তর বিয়ের পরপরে যেভাবেই হোক
অব্রর সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করবে সে। দরকার পড়লে উল্টো পাল্টা জিনিস খাইয়ে অব্রকে বেকায়দায় ফেলে হলেও পড়বে। তবুও একটা বাচ্চা তার চাই। বাচ্চা হয়ে গেলে অব্র আর কখনোই তাকে ফেলতে পারবে না। তাকে মানতে বাধ্য হবে এবং এই পরিবারেও তার গুরুত্ব বাড়বে। নিজের তারিফ নিজেকেই করতে হয় কখনোই। তবুও শায়লা মনে মনে নিজেই নিজেকে প্রশংসনীয় মন্তব্য করলো। কিভাবে নিজের বুকে নিজের নখের আঁচড় টেনে পরন্তকে ঘোল খাইয়ে বিয়েতে রাজি করালো, ভাবতেই শায়লার উত্তেজিত হয়ে উঠল। ভেতরে ভেতরে খুশির সাগরে ঢেউ উঠে যেতে লাগলো। আলমারির পাল্লা খুলে একটার পর একটা শাড়ি সরিয়ে পছন্দনীয় কোনো রঙই চুজ করতে না পেরে একবার পেছন ঘুরে তাকালো। টিটকারির সুরে অব্রকে উদ্দেশ্য করে বলল, কোন শাড়িটা পরবো, একটু বেছে দাও তো। অব্র কিছুই বলল না। সে চুপচাপ শায়লার আনন্দ দেখছে। তার ভেতরটা যে রাগে ফুঁসে উঠছে জ্বালামুখীর মতো, তার চেহারায় প্রকাশ পাচ্ছে না। শায়লা একা একাই স্বাগতিক করল, পরন্তটার এঙ্গেজমেন্ট, আমাকে সুন্দর করে রেডি হতে হবে তো সেদিন, বাট একটা শাড়িও পছন্দ হচ্ছে না। এই, আমাকে নিয়ে একটু শপিং এ যাবে? একটা নতুন শাড়ি কিনতাম, তুমি কি পরবে, পাঞ্জাবি নাকি শার্ট? বলতে বলতে ঠোঁট চিরে ফিটেল হাসি খেলা করতে শুরু করলো। অব্র নিমেষেই চেয়ে থেকে চোখ সরিয়ে নিল। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলে শায়লা অট্ট হাসিতে ফেটে পড়ল। যদিও অব্রকে এভাবে জ্বালাতে তার ভালো লাগছে না, তবুও এমনটা করছে তাকে চড় মারার অপরাধে। যতক্ষণ অব্দি পরন্তর বিয়েটা হচ্ছে না, অব্রকে তার চূড়ান্ত শাস্তি স্বরূপ টিটকিরিগুলো শুনে যেতে হবে। তারপর শায়লা অব্রকে একদম আপন করে নিবে। অব্রকে নিজের বুকে মাথা রেখে কাঁদতে বলবে মন খুলে। বড় চাচির সঙ্গে পরন্তর কি কথা হলো কে জানে। রাতের সময় তার ঘর ছেড়ে বেরিয়ে এলো সে। তার চোখ মুখ ফুলে ঢোল হয়ে রইলেও চেহারায় অদ্ভুত এক প্রশান্তি। অব্র বারান্দার শেষ মাথায় দাঁড়িয়ে পরন্তরে অপেক্ষা করছিল। পরন্তর অব্রকে দেখতে পেয়ে এবার আর অপেক্ষা করলো না, বরং নিজে আগ্রহ করে তার দিকে এগিয়ে এলো। হাত ইশারায় ডেকে বলল, একটু এদিকে আসবে, কথা আছে। অব্র বলল, আমারও কথা আছে, নিচে আয়, ওখানে কথা বলবো, এখানে কেউ না কেউ দেখতে পারে। পরন্ত রাজি হয়ে গেল। অব্র চলে গেল আগে আগে, পরন্ত পিছন পিছন গেল। মেন গেট খুলে আরো সামনের দিকে এগিয়ে চলল অব্র। পরন্ত অবাক হলেও থামলো না। তাকে অনুসরণ করে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর অব্র থামলো। তারা বড় রাস্তায় চলে এসেছে। পুরো রাস্তা নির্জন। একটা মাইক্রো অবহেলায় রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে, আর কোথাও কেউ নেই। পরন্ত ডাকলো, এই, এখানে নিয়ে এলে কেন? অব্র পেছন ফিরে তাকালো। পরন্ত কিছু বুঝে ওঠার আগেই তার খুব কাছাকাছি চলে এসে একটা রুমাল নাকের সামনে তুলে ধরলো অব্র। ঘ্রাণটা জোস না? বলতে বলতে পরন্ত নাকের ভেতর পারে না রুমালটা গুছে দেয় সে। পরন্ত একটা তীব্র গন্ধ পেল। সেই সঙ্গে তার ব্রেন ক্রমশ ভোঁতা হয়ে আসতে লাগলো। চোখ জোড়া এত ভারী হয়ে গেল খুলে রাখা দায়। পরন্ত চেতনা হারানোর আগে শুনতে পেল অব্র বলছে, আই এম সরি পড়ু, এছাড়ার কোনো উপায় আমার জানা ছিল না। তোকে আমি খুব আদরে রাখবো, প্রমিস। পরন্ত প্রত্যুত্তর করতে পারল না। অব্রর গায়ের উপর নেতিয়ে পড়ল।